সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, প্রায় ৩ বছর আগে কোভিড ভ্যাকসিন সফলজনকভাবে সম্পন্ন হওয়ার পর প্রায় উল্লেখযোগ্য সংখ্যকভাবে কিন্তু বাংলাদেশে কোভিড রোগী না পাওয়ার কারণে কিন্তু মোটামুটি বাংলাদেশকে ধরা হয়েছে যে বাংলাদেশ মোটামুটিভাবেই কিন্তু কোভিড মুক্ত হয়েছে। কিন্তু বর্তমানে সরকারের পক্ষ থেকে কিন্তু যেখানে জনসমাগম বেশি হচ্ছে সেখানে কিন্তু বলা হয়েছে যে মাস্ক পরিধানের জন্য, অর্থাৎ এই কোভিড রোগীদের সংখ্যাটা কিন্তু বৃদ্ধি পাবার প্রবণতাটা একটু দেখা যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় কিন্তু এই কোভিড নিয়ে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কোভিড-19 ভয় নয়, দরকার হচ্ছে সচেতনতা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা অনুষ্ঠান শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মেজর খসরুজ সামাদ 1967 সালের আগস্ট মাসে রাজশাহী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1992 সালে রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমফিল ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের ক্লাসিফাইড স্পেশালিস্ট হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। স্যার, বর্তমানে কোভিডের সংখ্যাটা কিন্তু একটু বৃদ্ধি পাবার প্রবণতাটা দেখা যাচ্ছে। এই বিষয়ে আপনার মূল্যায়নটা আসলে কি, কিভাবে আপনি মতামতটা আপনার প্রকাশ করবেন? এখন সমস্যাটা তো বিশ্বায়ন সমস্যা, শুধু বাংলাদেশের না। বলা হচ্ছে যে প্রতিবেশী একটি দেশ থেকে এই এখন আসছে এইটা। তো প্রতিবেশী দেশেরও এই চিত্রটা মোটামুটি আমাদের মতোই। আচ্ছা। আর একটা কারণ হচ্ছে যে এটা একটা ভাইরাস। ভাইরাসটা অতি সূক্ষ্ম এককোষী একটা জীবাণু, যেটা যার জীবন নাই সেখানে সে বংশবৃদ্ধি করতে পারে না। অর্থাৎ আমি চেয়ারে উঠে গেলাম, আমার শরীর ছিল, চেয়ারে কিছু থেকে গেছে, আর একজন আসলেন, তার এটা হবে না। কিন্তু আমার শরীরের নিঃশ্বাস থেকে এটা যদি যায়, এটা আরেকজন আসে এখানে ঢুকে যেতে পারে। যার জীবন আছে তার ভেতর দিয়ে এ কেবল একজন থেকে আরেকজন হতে পারে। এই ভাইরাসটা দেখছে যে তাকে মারবার জন্য ক্রমাগত একটা ভ্যাকসিন, 2টা ভ্যাকসিন বা মানুষ ওষুধপত্র খাচ্ছে, তখন সে তো একটা জীবন, সে বুঝে যাচ্ছে যে তার মৃত্যু সন্নিকটে। যখন সৈনিকেরা যখন আক্রান্ত হয়, তখন তাকে বাঁচবার জন্য তারা ক্রমশ তাদের রণনীতি, রণকৌশল চেঞ্জ করে, স্ট্র্যাটেজি ট্যাকটিক্স চেঞ্জ করে। এই ভাইরাসটাও এরকম দ্রুত সৈনিকের মতো, তার বাঁচবার জন্য সে ক্রমাগত আগেকার চেহারা থেকে ভিন্ন মাত্রায় চলে যাচ্ছে। এই ব্যাপারটাকে আমরা মিউটেশন বলি, অর্থাৎ নিজের আদলটা পরিবর্তন করা। আগে যেটা ছিল তাকে আমরা ডেল্টা বলতাম, ডেল্টা ভ্যারিয়েন্ট বলতাম। এবার সেটাকে নিজেকে পরিবর্তন করতে করতে একদম ভ্যারিয়েন্টই সে চেঞ্জ করে ফেলেছে, ফলে আমরা তাকে ওমিক্রন বলছি। এই ওমিক্রন বিগত যে ভ্যাকসিনটি ছিল তারপর এই টেস্টটা হয় নাই। অর্থাৎ আমি বলতে চাইছি, আগে যে 4টা ভ্যাকসিন ছিল যার পর কার্যকরী, ততদিন পৃথিবীতে তো ওমিক্রন আসে নাই। সুতরাং এই ওমিক্রন আমাদের এখন পর্যন্ত অনাঘ্রাত হয়ে আছে। সুতরাং এই ওমিক্রন থেকেই আমাদের সংক্রমণটা আসে। স্যার, এটিকে প্রিভেন্ট করার জন্য বা এর সংখ্যাটা যেন কমে যায়, প্রবণতাটা যেন কমে যায়, সেক্ষেত্রে আসলে আমাদের কি কি করণীয়? কোভিড সেটা ওমিক্রনই হোক আর ডেল্টাই হোক, অথবা তার আগে যে ভ্যারিয়েন্টগুলি হোক, সবগুলির জন্য যে শাশ্বত ক্লাসিক্যাল আমাদের প্রিভেনশন বলা হচ্ছে, সেটা সবচেয়ে গ্রহণযোগ্য, সেটা হচ্ছে মাস্ক। এটা আমরা বারবার করে বলেছি। এটা খুব সহজ কথা। ধরো যাক আমার আছে, তো আপনি পাশে বসেছেন, আমি যদি মাস্কটা দেই তাহলে আমার সুরক্ষা থেকে এখানে যাচ্ছে না, আপনি যদি দেন তাহলে আপনার যাচ্ছে না। তাহলে এটা শুধু একজন থেকে আরেকজনকে যাওয়াটাকে ঠেকাচ্ছে, আবার সে নিজেকেও প্রতিরক্ষা দিচ্ছে। আর আমরা যেটা আগে বলে এসেছি যে অনেক দূর থেকে আমি আসলাম, বাইরে গেলাম, বিভিন্ন লোকের সাথে মিশলাম, হ্যান্ডশেক করলাম, কোলাকুলি করলাম, ওই যে আগে বলেছিলাম যে 20 সেকেন্ড ধরে ভালো করে আমরা সাবান দিয়ে হাতটা ধুবো, এটি এখনও আছে। এবং যতটুকু ন্যূনতম সামাজিক দূরত্ব এর ভেতরে মেনটেন করা যায়, আমরা যদি এই সময়টা একটু সতর্ক থাকি, হয়তো গতবার যেরকম আমরা ভয়াবহ আকার দেখেছিলাম, এইটা হয়তো তা রোধ করা সম্ভব হবে বলে আমাদের আশাবাদ। এখানে কিন্তু কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। কেউ কেউ বলছে এটা আসলে কোভিড না, সেটিকে আসলে দূর করার জন্য আমাদেরকে আরও কি কি করা উচিত? এটা তো একটা প্রামাণিক দলিল। আমরা একটা রোগকে কিভাবে দেখি, প্রথমে বলি যে হিস্ট্রি, রোগী নিজের থেকে কোনো কথা বলে, তারপর হচ্ছে ক্লিনিক্যাল এক্সাম, ডাক্তাররা পেট টেট টিপে বা চোখ দেখে অ্যানিমা করে কিছু করে, সর্বশেষ হচ্ছে ইনভেস্টিগেশন। যদি ইনভেস্টিগেশনে প্রমাণ করা যায় যে এটা কোভিড, এবং লিখাই দেওয়া থাকে কোভিড পজিটিভ, এবং সেই ডাটা গভর্নমেন্টের কাছে থাকে, তার কাছে একটা টেক্সট মেসেজ যায়
এর জন্য সংশ্লিষ্ট যে সমস্ত অন্যান্য দপ্তর থাকে সবার কাছে পরিষ্কার ডাটা চলে যায়। তাহলে ওইটা দেখে যদি কারো কোভিড পজিটিভ হয় তাহলে এইটা নিয়ে আর কোনো সংশয় নাই যে এটা কোভিড পজিটিভ কি কোভিড পজিটিভ না। শুধুমাত্র পজিটিভ হলে আগের মতো লক্ষণ হচ্ছে না। আমি খুবই প্রাসঙ্গিকভাবে একটা ছবি আমি একটু দর্শকদের দেখাতে চাই। এটা হলো এখনকার যে ভ্যারিয়েন্ট, অর্থাৎ ওমিক্রন ভ্যারিয়েন্টের যদি হয় তাহলে পারে কি কি লক্ষণ আসবে। এটা একটা মানব শরীর। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্ষুধা কমে যাওয়া, আগে এই ক্ষুধা কমে যাওয়াকে আমরা অত রকম গুরুত্ব দেই নাই আগের বারে, যদি আমরা মনে করতে পারি। আমাদের জ্বরটাকে প্রথমে দেখেছি, এইবার ক্ষেত্র বিশেষে অ্যাফিব্রাইল হতে পারে। অ্যাবসেন্স ফিব্রাইল মানে টেম্পারেচার, জ্বর নাই। তাহলে যদি ক্ষুধা কমে যায় একটা মানুষ তো অস্বস্তি বোধ করবে হওয়ার পরে, তাহলে প্রথমে ক্ষুধা মঙ্গলে তখনই ওনাকে একটা মাথায় নিতে হবে এই সময়কালে যে চিকিৎসকের কথা বলা আছে, তাহলে ভাববো। দুই হচ্ছে মাথা ব্যথা, এটা আগেও ছিল। গলা ব্যথা, এটা আগেও ছিল। আর হচ্ছে জয়েন্টে যে আমরা জয়েন্টে ব্যথা। তাহলে পর এই লক্ষণগুলি যদি হয় তখন আমরা ক্লিনিক্যালি আমরা ধরে নেই যে এ হয়তো সাসপেক্টেড কেস। যদি আপনি মাথা ব্যথা দেখেন 2-3 দিন থেকে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা রুচি আপনি কিছুই খেতে পারছেন না এবং বুকে আপনার শুকনো কাশি হচ্ছে, তাহলে আপনি দ্রুততম সময় চিকিৎসকের শরণাপন্ন হন। এবার চিকিৎসকটা বাড়তি কি দেখবেন? চিকিৎসকটা তার স্টেথোস্কোপ দিয়ে তিনি দেখবেন যে তার লাংসে কোনো পরিবর্তন আছে। তারপর সেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চিকিৎসকরা যদি নিউমোনিয়া জাতীয় লক্ষণ পান অথবা নিউমোনিয়া প্রমাণ করতে পারেন তাহলে পারে আর সন্দেহাতীতভাবে যদি কোভিড পজিটিভ হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, যদি না থাকে চিকিৎসকরা ক্লিনিক্যালি সাধারণত বলে থাকেন যে এটা কোভিডের কেস। যদিও আমরা বলেছি একটু আগে যে কোভিড জ্বর থাকতে পারে নাও থাকতে পারে, যেটা গতবারের সাথে ডিস্টিংক্ট পার্থক্য। এছাড়াও কাশি, এর আগে যেটা আমরা বারবার দেখেছি, আগে বলতাম যে জ্বর আর কাশি হচ্ছে কোভিডের মূল লক্ষ্য। এবার একটু কথা শেষ হয়ে গেছে, আমি একবার বলেছি তো আমরা উপসংহারে আসতে পারি। মূলত রুচি কমা, হাতে পা গলায় মাথায় এগুলোতে ব্যথা হওয়া এবং যদি শুকনো কাশি বা এরকম নিউমোনিয়ার যদি লক্ষণ হয় তাহলে আপনি দ্রুততম সময় চিকিৎসকের শরণাপন্ন হন। স্যার, যদি কেউ কোভিড টেস্ট করতে চায়, অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে কোভিড টেস্ট কিন্তু নেগেটিভ আসছে, সেক্ষেত্রে সেই ব্যক্তিটির করণীয় কি? প্রধানত এই দায়িত্বটা চিকিৎসকের কাছে ছেড়ে দেওয়া ভালো, যে কোভিড করবে কি কোভিড করবে না, মানে টেস্টটা করবে কি করবে না। টেস্টটা এক্সপেন্সিভও বটে, যদিও এখনও সুলভে করা যায়। এবং এই সময় এখানে একটু প্রাসঙ্গিকভাবে আমি বলতে চাচ্ছি যে আমরা যেহেতু ধরেই নিয়েছিলাম অতি আশার মতো যে কোভিড হবে না, ফলে কোভিড টেস্ট যেই সমস্ত ইনভেস্টিগেশনগুলি যেই সমস্ত ল্যাবরেটরি সরকারি এবং বেসরকারি সবগুলিতেই এগুলি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, ইউজলেস। তো তখন তার ডিভাইসটা বন্ধ করে দেওয়া হয়েছিল, ল্যাবরেটরি টেকনিশিয়ান তো অন্য কাজে চলে গেছে, যে কিটগুলি ছিল সেগুলোকে সরিয়ে ফেলা হয়েছে, অন্যান্য যে অ্যাপার্টাস যেগুলি থাকে সেগুলি সরিয়ে ফেলা হয়েছে। এগুলিকে সরকারের পক্ষ থেকে এবং যারা বেসরকারি ক্লিনিক আছেন তারা ইত্যবসরে এটা খুব দ্রুতভাবে এইগুলিকে ফাংশনিং করার চেষ্টা করা হচ্ছে এবং অনেকগুলি ফাংশনিং অলরেডি হয়ে গেছে। আমরা আশা করছি খুব দ্রুত ফাংশনিং হবে। আসলে দায়িত্বটা ছেড়ে দেওয়া ভালো। আর যদি একান্ত উনি মনেই করেন যে বাড়ির কাছে খুব আছে, সেটা হচ্ছে যে যেটা ছোটো টেস্ট আর কি, সেইটা করতে পারেন। ছোটো টেস্ট মানে 15 মিনিটের ভিতর রেজাল্ট নেয় এবং তার এটা করবার মূল্য অত্যন্ত সহনীয়, শতকের ঘরে, সুতরাং উনি চাইলে এটা করতে পারেন। কিন্তু কনফার্মেটরি টেস্ট এটার মূল্য একটু বেশি এবং এইটা সিদ্ধান্তটা আসলে চিকিৎসকের নেওয়াটাই বুদ্ধিদীপ্ত হবে। স্যার, প্রিভিয়াসলি আমরা ভ্যাকসিন দিয়েছিলাম, তো এখন যেহেতু নতুন করে ওমিক্রন ভাইরাস এসেছে, এক্ষেত্রে কি আবারও আমাদেরকে নতুন করে ভ্যাকসিন দেওয়ার জন্য কোনো বাস্তবিক কোনো পরিকল্পনা রয়েছে কিনা? আমরা দেখছি যে এটা কতটুকু অ্যালার্মিং পর্যায়ে যাচ্ছে। যদি দেখা যায় যে এটা আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং একটি ভ্যাকসিন কিন্তু রাতারাতি ভ্যাকসিন তৈরি করা যায় না। আমরা সেই সময়কালে দেখেছি যখন কোভিড পিক আবার ছিল, আমাদের কোভিড ছড়িয়ে পড়ার পরের দিন কিন্তু আমরা পাই নাই, অন্তত 1 বছর লেগেছে একটি ভ্যাকসিন তৈরি হতে ন্যূনতম। এবং 1 বছরও যে ভ্যাকসিনটি তৈরি হচ্ছে তাতে চিকিৎসকরা সম্পূর্ণ খুশি ছিলেন না, কারণ যে কোনো স্টেপ ফেজ বাই ফেজ যেতে হয় সেই ফেজ পুরোপুরি রক্ষা করা সম্ভব হয়নি। তাতে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা ছিল এবং এখন এরকম অভিযোগ আসছে বিচ্ছিন্নভাবে যে আমি ভ্যাকসিন নিয়েছিলাম, আমার এই সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের কোনো বিকল্প ছিল না। আগে তো জীবনটা বাঁচানো। গতবার কিছু আমরা খবর শুনেছি যে চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি, ঔষধ পাওয়া যায়নি। এটা আসলে এত বড় জনগোষ্ঠীর জন্য এত বিশাল ধাক্কাটা সামলানোর প্রস্তুতি আমাদের খুব কম ছিল। কিন্তু এবার আমাদের অভিজ্ঞতা অনেক কিছু হয়ে গেছে। আমরা যদি গতবারের এই গ্লোবালি যদি আমরা এটা প্রোটেক্ট করতে পারি, সেই তুলনায় এবারকার সিচুয়েশান বলছে, আমরা আরও পরে হয়তো বলতে পারবো যে এবার যেহেতু অলরেডি আমরা 4টা ভ্যাকসিন নিয়ে ফেলেছি, যদিও এটা ওমিক্রনের পর না কাজ করে কিন্তু অন্যান্য ভ্যারিয়েন্টের পর কাজ করে বিধায় এটা তাকে ভিরুলেন্সটা অর্থাৎ আক্রমণের গতিটা এবং আক্রমণ তীব্রতা
এবং আক্রমণের ক্ষতিকর দিকটা কমে যাবে। এখানে 3টা কথা বলা হচ্ছে। একটা হচ্ছে রিস্ক, আমার হওয়ার প্রবণতা, আমি আসছি কাছে কিন্তু আমার হবে এমন কোনো কথা নাই, যে ভ্যাকসিনগুলি দেওয়া হয়েছে সেটা কমাবে। 2, যদি আমার হয়েও যায়, আগে যেটাতে আমি প্রায় খুব বড় অসুস্থ হয়ে যেতাম, এখন হয়তো আমাকে হাসপাতালে যেতে হবে না, বাসায় চিকিৎসা সম্ভব। 3, যদি আরও জটিল হয়, যদি আমাদের হাসপাতালে নিতেই হয়, তাহলে পারে আগে হয়তো আইসিইউ ডিমান্ড করতো, এবার শুধুমাত্র ওয়ার্ডে রাখলেই হবে। 4, যদি আইসিইউতে নিতেই হয়, আমরা বুঝতাম যে মানুষের কোনো করণীয় নাই, এবার হচ্ছে না, আমরা ফাইটটা দিয়েই দেখি না। তাহলে অনেকগুলি ফেজে আমরা এগিয়ে আছি। স্যার, আমরা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। কোভিড-19 প্রতিরোধে প্রথম শর্ত হলো আমাদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং আমাদের ঘন ঘন হাত ধুতে হবে, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নিয়ম অনুযায়ী যে নিয়মগুলি রয়েছে তা আমাদের অবশ্যই পালন করতে হবে। এক্ষেত্রে সামাজিক দূরত্বটা অবশ্যই বিবেচনায় রাখতে হবে। আর একটি জিনিস হলো, কোভিড-19 ভাইরাস যদি আপনার শরীরে আক্রমণই করে, আপনাকে এই জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। আপনাকে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে, যা খেলে আপনি আপনার ভিতরে প্রতিরোধ শক্তি গড়ে তুলতে পারবেন। অ্যান্টিঅক্সিডেন্ট হলো ভিটামিন এ, সি, ই। এই খাবারগুলি আমাদের আশেপাশে রয়েছে। এই খাবারগুলি যদি আমরা খাই, তাহলে আমাদের ভেতর প্রতিরোধ শক্তি গড়ে উঠবে। অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলি হচ্ছে আমাদের চারপাশে রয়েছে বিভিন্ন রকমের রঙিন শাকসবজি, ফলমূল, যেমন গাজর, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, বিভিন্ন রকমের শাক, লাল শাক, পালং শাক, এই সকল খাবারে কিন্তু ভিটামিন এ রয়েছে। মিষ্টি কুমড়ায় ভিটামিন এ রয়েছে। এই খাবারগুলিতে ভিটামিন এ বিটা ক্যারোটিন হিসেবে থাকে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, ভিটামিন এ সমৃদ্ধ খাবারগুলি যখন রান্না করা হবে, তাতে অবশ্যই কিছুটা তেল যোগ করতে হবে, কেননা ভিটামিন এ চর্বিত দ্রবণীয় ভিটামিন, এবং খাবারগুলি কিন্তু ঢেকে রান্না করতে হবে, তাহলে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ পাবো। আর ভিটামিন সি সমৃদ্ধ খাবার কিন্তু আমাদের আশেপাশে রয়েছে। ভিটামিন সি শাকসবজি, ফলমূল থেকে আমরা পাই, যেমন আমরা, আমলকি, পেয়ারা, সবুজ রঙের শাকসবজিতে ভিটামিন সি প্রচুর পরিমাণে রয়েছে। তবে এই খাবারগুলিও কিন্তু অল্প তাপে রান্না করতে হবে এবং ঢেকে রান্না করতে হবে। ভিটামিন সি পানিতে দ্রবণীয়, কাজেই অধিক পরিমাণে ভিটামিন সি যদি আমরা গ্রহণ করি, এবং তা কিন্তু যে ভিটামিন সিটি আমাদের কাজে লাগবে ঠিকই, কিন্তু বাকি ভিটামিন সি আমাদের শরীর থেকে বের হয়ে যাবে। আর ভিটামিন ই সমৃদ্ধ খাবারগুলি হচ্ছে যেমন বীজ জাতীয় খাবার, যেটা বিভিন্ন রকমের বাদাম থেকে কিন্তু আমরা ভিটামিন ই পেয়ে থাকি, যেমন পেস্তা বাদাম, চীনা বাদাম, কাঠবাদাম, এগুলি কিন্তু ভিটামিন ই এর উৎকৃষ্ট উৎস। কাজে এই খাবারগুলি থেকে আমরা ভিটামিন ই পেতে পারি। আরেকটি বিষয় লক্ষণীয়, যে আমরা যে জিঙ্ক সমৃদ্ধ খাবারগুলি আমরা বিভিন্ন রকমের মাছ, তারপর মুরগির মাংস, রেড মিট থেকে আমরা কিন্তু জিঙ্ক পেয়ে থাকি। এছাড়া বিভিন্ন রকমের বীজ জাতীয় খাবার, যেমন তিলের বীজ, মিষ্টি কুমড়ার বীজ থেকে কিন্তু আমরা জিঙ্ক পেয়ে থাকি। জিঙ্কও কিন্তু রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে সক্ষম। কাজে এই খাবারগুলির প্রতি কিন্তু আমাদের জোর দিতে হবে, এবং জিঙ্ক কিন্তু মাছ, মাংসও রয়েছে, কাজে মাংস জাতীয় খাবারও কিন্তু আমাদের গ্রহণ করতে হবে। আমরা ডিম খেতে পারি, ডিম কিন্তু আমাদের প্রতিরোধ শক্তি গড়ে তুলবে। কাজে কোভিডের এই সময়টাতে আমাদের ডিমের যে উচ্চ জৈব মূল্য রয়েছে, এটা কিন্তু আমাদের শরীরে অনেকখানি কাজে লাগে। কাজেই আমরা এই সময়টাতে একটা করে ডিম আমরা প্রতিদিন খেতে পারি। যদি কারো অন্য কোনো সমস্যা না থাকে, বা যারা কিডনি পেশেন্ট রয়েছেন, যাদের ইউরিক অ্যাসিড রয়েছে, তারা অবশ্যই একজন পুষ্টিবিদের শরণাপন্ন হয়ে ব্যাপারটি জেনে নেবেন। আরেকটি বিষয় হলো যে ভিটামিন ডি। ভিটামিন ডিও বলা হচ্ছে যে রোগ প্রতিরোধ শক্তিতে কাজ করে। ভিটামিন ডি এর উৎকৃষ্ট উৎস হচ্ছে রোদের আলো। আমরা ম্যাক্সিমাম আমরা কিন্তু ঘরের ভেতর থাকছি, এটা কি করছে, আমাদের ভিটামিন ডি লেভেলটাকে কিন্তু কমিয়ে দিচ্ছে। কাজে দিনের কিছুটা সময় হলেও ঘরের বাইরে থাকতে হবে, এবং কিছুটা নিয়ম মেনে নিয়ে, বিশেষ করে এই কোভিডের সময়টাতে নিয়ম মেনে নিয়ে আপনাকে কিছুটা সময় যদি আপনি রোদের আলো গায়ে লাগান, এটা কিন্তু আপনার ভিটামিন ডি শরীরে উৎপন্ন হতে সাহায্য করবে। কেননা আমাদের চামড়ার নিচে কিন্তু 7D হাইড্রোকোলেস্টেরল নামক একটি উপাদান রয়েছে। আমরা যদি শরীরে রোদ লাগাই, তাহলে সেই 7D হাইড্রোকোলেস্টেরল ভিটামিন ডি তে পরিণত হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মহিলারা বেশি ভিটামিন ডি এর অভাবে ভুগে থাকেন।
কাজেই ভিটামিন ডি এর পরীক্ষা করিয়ে যদি সাপ্লিমেন্টের দরকার হয় বা ভিটামিন ডি নেওয়ার দরকার হয় সপ্তাহব্যাপী এই ভিটামিন ডি নিয়ে সে কিন্তু ভিটামিন ডি এর চাহিদাটা মেটাতে পারেন। আর ভিটামিন ডি খাবার থেকেও কিছু পরিমাণে পাওয়া যায়, যেমন আমরা যদি ফর্টিফাইড কিছু ওটস বা মিল্ক আমরা পাই সেখান থেকেও কিন্তু আমরা ভিটামিন ডি পেতে পারি। মাছের তেল থেকে আমরা ভিটামিন ডি পাই এবং বিভিন্ন রকমের কড লিভার অয়েল যদি আমরা সাপ্লিমেন্ট হিসেবে নিই তাহলে কিন্তু আমরা ভিটামিন ডি পেতে পারি। কাজে এই বিষয়টি খেয়াল রেখে আমাদের অবশ্যই ভিটামিন ডি যুক্ত খাবারের সাথে সাথে আমাদের কিন্তু সাপ্লিমেন্টের প্রয়োজন পড়লে আমাদের সাপ্লিমেন্টও নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে এবং এই সময় কিন্তু স্বাস্থ্যকর জীবনযাপনে কিন্তু অভ্যস্ত হতে হবে, কারণ রোগ প্রতিরোধ শক্তি বাড়াতে হলে পর্যাপ্ত ঘুমও কিন্তু এই সময় প্রয়োজন। কাজে করোনার এই সময়টাতে সুষম খাবার গ্রহণ জরুরি, তেমনি কিছুটা সময় নিয়ে এক্সারসাইজও করাটাও যেমন জরুরি, তেমনি একটি মডিফাইড লাইফ স্টাইলও কিন্তু এই সময় গুরুত্ব বহন করে। কাজে করোনার এই সময়টাতে সুষম খাবার এবং লাইফ স্টাইল মডিফিকেশনের মাধ্যমে আমরা নিজেদের ভিতর প্রতিরোধ শক্তি গড়ে তুলতে পারি, যা করোনার বিরুদ্ধে কাজ করতে সক্ষম হবে। স্যার, তো নতুন কোভিড এই অমিক্রন ভাইরাস প্রিভেন্ট করার জন্য বা এর সংখ্যাটা যেন কমে যায়, প্রবণতাটা যেন কমে যায়, সেক্ষেত্রে আরও কি কি করতে চান আসলে এই কোভিড-19 নতুন যে ভ্যারিয়েন্টটা রয়েছে সেটি নিয়ে? আমার কাছে মনে হচ্ছে যে আমরা যা ভাবছি চিকিৎসক হিসাবে এটা একদম তৃণমূল পর্যন্ত জায়গাতে পৌঁছে দেওয়া উচিত, প্রত্যেকটি জীবন প্রত্যেকটা। সহজ বাংলায় একটি বই লেখার চেষ্টা করেছি, করোনা এখনও আতঙ্ক ও করণীয়। এখন আতঙ্ক থেকে আমি বসে থাকবো, আমাকে কিছু করে নাই, সহজ বাংলায় এটা লিখবার চেষ্টা করেছি। যখন কোভিড একদম প্রথম কি করতে হবে আমরা ভালো করে জানতাম না, সেই সময় আমার পরিবারের সবাই কম বেশি কোভিড আক্রান্ত হয়ে যায়, আমি ছাড়া। অথচ আমি হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতালে আমি কাজ করতাম। তো আমার বাবা ভর্তি হলেন, আমার মা ভর্তি হলেন, শত শত মানুষ চিকিৎসা নিচ্ছে, আমরা শত শত লোকের চিকিৎসা করেছি, শত শত লোক ভালো হয়েছে, কেউ কেউ চলেও গেছে। কিন্তু আমার মা, আমি এবং আমার সহকর্মীদের সকল প্রচেষ্টা, সিএমএইচের সকল রকম বিনিয়োগ, আমি বলতে চাচ্ছি তাদের ইনভেস্টিগেশন, টেস্ট এবং দেশে বিদেশে করসপন্ডেন্স করে চিঠিপত্র লিখে যে এটাকে কী করতে হবে, এই জটিলতা বাংলাদেশের অন্যান্য চিকিৎসকদের সাথে আমাদের বন্ধু সবাই, আমার বোনও ডাক্তার, সবাই মিলে আমরা চেষ্টা করেছি। তারপর যেটা অনিবার্য সেটা হয়েছে। তো এখানে আমার মনে হয়েছিল, তখন তো কোভিডের ভ্যাকসিনটা ছিল না, আমার মা চলে যাওয়ার ঠিক আগ মুহূর্তে বলে গেছে, বাবা আমার কাছে মনে হয়েছে, আমি ডাক্তার না, কিন্তু যদি হয়তো ভ্যাকসিনটা থাকতো তাহলে হয়তো আমি এরকমটি হতো না। তখন থেকে আমার একটা ছোট প্রতিজ্ঞা ছিল যে ভ্যাকসিনের গুরুত্বটা এবং কোভিডের ভয়াবহতা এটা যদি আমি বলতে পারি, তাহলে মানুষ যদি অন্তত ভ্যাকসিনটা নেয় তাহলে পরে অনেকখানি সহনীয় মাত্রায় আসে। এবং আমরা দেখেছি প্রথম দিকে অনেক ধরনের ভীতি ছিল ভ্যাকসিন নিয়ে, পরবর্তীতে সেই ভীতিটা অনেকটাই সহনীয় হয় এবং ব্যাপক জনগোষ্ঠীতে আমরা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পারি। এখন যেহেতু ভ্যাকসিন নাই, আমার আবারও অনুরোধ থাকবে, এটা ভ্যাকসিনের থেকেও বেশি কার্যকর। আমরা যদি একটা বড় জায়গাতে যাই, অন্তত মাস্কটার জন্য পড়ি, আমার জীবনটা তো বাঁচবে, আমার পরিবারে বাঁচবে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আজ আমরা কথা বলছিলাম কোভিড-19 নতুন ভ্যারিয়েন্ট নিয়ে। আপনাদের কাছে একটাই অনুরোধ, এবং আজকের আলোচনা থেকে কিন্তু আমরা একটা জিনিসই বুঝতে পেরেছি যে আমরা যখনই বাইরে যাব, অর্থাৎ ঘরের বাইরে যাব, তখন কিন্তু আমাদের অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত এবং হ্যান্ড স্যানিটাইজ করা উচিত। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। প্রতি বছরই আমাদের যখন মনসুন বা এই বর্ষাকালটা শুরু হয়, তখন আমাদের এই ডেঙ্গুর প্রবণতাটা বেড়ে যায়। আমি যদি স্পেসিফিক বলি তাহলে জুন থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত এটা হচ্ছে ডেঙ্গুর জন্য পিক সিজন। ডেঙ্গু রোগে শিশু এবং অ্যাডাল্ট সব বয়সের লোকজনে আক্রান্ত হতে পারে, কিন্তু পেডিয়াট্রিক্সে ডেঙ্গু ইনফেকশনটা কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় মারাত্মক হতে পারে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।